আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স বাই নূপ। আজকে আমাদের আলোচনার টপিকটা আমি অলরেডি বোর্ডে লিখে ফেলেছি যে বিভব শক্তি কি বস্তুতে জমা হয়। তো কোয়েশ্চেনটা দেখে হয়তো অনেকে ভাবতেছে যে এটা আবার কিরকম কোয়েশ্চেন, বিভব শক্তি কি বস্তুতে জমা হয়। বিভব শক্তি তো আসলে বস্তুতে জমা হয়, রাইট? তো বিভব শক্তি কি আসলে বস্তুতে জমা হচ্ছে? তো এই জিনিসটা আজকে আমরা একটু চিন্তা করে দেখি যে আসলে জমা হয় কিনা। তো কথা হচ্ছে বিভব শক্তি জমা হওয়া বা বস্তুতে জমা হওয়া আমরা কখন বলি বা কিভাবে বলি। আমরা নর্মালি যেটাতে ইউজ টু সেটা হচ্ছে যে একটা বস্তুকে আমরা ভূপৃষ্ঠ যেটা হয় এইচ পরিমাণ উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে আমরা একটা বস্তুকে উঠালাম, রাইট? তো উঠানোর পরে আমরা বলি যে এই বস্তুতে এখন এম জি এইচ পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে, রাইট? তো আমরা যে বলতেছি বস্তুতে বিভব শক্তি জমা হচ্ছে, আসলে কি তা হয়? তো এই ব্যাপারটা আমি কয়েকটা টার্মের মাধ্যমে এক্সপ্লেন করার ট্রাই করি, দেখি কি হয়। তো কথা হচ্ছে যে আমরা যদি একটা বস্তু নেই, যেটা হচ্ছে বড় হাতের এম বা ক্যাপিটাল এম এর একটা বস্তু, সেই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে একটা বস্তু যার ভর আমি ধরে নিলাম স্মল এম, আমরা অসীম দূরত্ব থেকে এই পরিমাণ দূরত্বে আনলাম, যার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে আর। তো আর পরিমাণ দূরত্বে আমরা বস্তুটাকে আনলাম। আনার জন্য আমাদের কি করতে হয়েছে? অসীম দূরত্ব থেকে একটা কাজ করতে হয়েছে, রাইট? একটা কাজ করছি, কাজ করার ফলে অসীম দূরত্ব থেকে এই ছোট হাতের এম ভরের বস্তুটা এই পরিমাণ দূরত্বে আসছে, মিন্স বড় হাতের এম থেকে আর পরিমাণ দূরত্বে আসছে। তো আসার পর আমরা বলতেছি যে আমরা একটা কাজ করছি, যেই কাজটা শক্তি হিসেবে এখানে জমা আছে। তো কাজের পরিমাণ কি? কাজের পরিমাণটা হয় আমাদের জি এম এম বাই আর। লাস্ট অবস্থা থেকে ফার্স্ট অবস্থার দূরত্ব বিয়োগ হয় ইনফিনিটি, যেহেতু ওইটা জিরো হয়ে যায়, তাই আমি জাস্ট লাস্ট টার্মটা মানে কতটুকু শক্তি জমা হচ্ছে সেটা লিখলাম, রাইট? তো এই পরিমাণ শক্তি জমা হচ্ছে। আমরা কি কখনো বলছি যে এই ক্ষেত্রে এই জি এম এম বাই আর পরিমাণ শক্তি এই ছোট হাতের এম ভরের বস্তুতে জমা হয়? এমন কিছু তো মনে হয় না কখনো বলছি। আমরা ইউজুয়ালি বলি, বা যেটা হয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এই পরিমাণ বিভব শক্তি এই টোটাল সিস্টেমটার মধ্যে জমা হয়। মিন্স এই দুই বস্তু নিয়ে যে সিস্টেমটা ক্রিয়েট করতেছে সেই সিস্টেমের মধ্যে জমা হয়। আমরা কিন্তু স্পেসিফিকলি বলি না যে এই বস্তুতে শক্তি জমা হয়েছে বা এই বস্তুতে শক্তি জমা হয়েছে, রাইট? তো শক্তিটা জমা হচ্ছে আসলে এই দুইটার সিস্টেমের মধ্যে বা এই দুইটার গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে। তো আমরা যখন সেম জিনিসটা পৃথিবী নিয়ে কম্পেয়ার করি, আমরা যদি বলি এটা পৃথিবী, তো এটা যদি পৃথিবী হইতো আর একটা যদি বস্তু হইতো, দূরত্ব যদি আর বা এইচ হইতো, তখন কিন্তু আমরা টাস করে বলে ফেলি যে এইচ পরিমাণ উচ্চতায় আছে বস্তুটা, তো বস্তুটার মধ্যে এম জি এইচ পরিমাণ শক্তি জমা হয়েছে। বাট সেম জিনিসটা যখন আমরা দুইটা বস্তু নিয়ে কম্পেয়ার করতেছি তখন কিন্তু বলতেছি না। তো এটা আসলে আমাদের বলারই ভুল, যে আমরা বলি একটা বস্তুর পৃথিবী থেকে এইচ পরিমাণ উচ্চতায় উঠাইলাম, তো বস্তুর মধ্যে শক্তি জমা হয়েছে। তো এই টার্মগুলো আমি আরো কয়েকভাবে এক্সপ্লেন করার ট্রাই করি। সেটা হচ্ছে যে পৃথিবী কি করতেছে। আহ পৃথিবী যদি এটা এটা যদি পৃথিবী হয়, এম ই ধরলাম যে পৃথিবী, পৃথিবী এই ছোট হাতের এম ভরের বস্তুটাকে আকর্ষণ করতেছে, ঠিক আছে? তো পৃথিবী আকর্ষণ করতেছে, এই সেম টার্মটাকে আমরা কি চাইলে একটা স্প্রিং এর সাথে কম্পেয়ার করতে পারি, যে এখান থেকে একটা স্প্রিং আছে, এই পরিমাণ আমরা প্রসারিত করছি, এখানে একটা বস্তু যার ভর m, তাকে সে টানতেছে, স্প্রিংটা প্রসারিত অবস্থায় আছে, তো সে সংকুচিত হতে চাচ্ছে। তো স্প্রিং সংকুচিত হইতে যখন চায়, মিন্স স্প্রিং যখন প্রসারিত অবস্থায় থাকে, তখন আমরা কি বলি? আমরা বলি যে এই স্প্রিং এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি জমা হয়েছে। কোথায়? স্প্রিং এর মধ্যে। তো স্প্রিং তো এখানে ভর আছে, অনেক কিছু আছে, স্প্রিং এর মেকানিজম অনেক কিছু আছে। তো সিম্পলি আমি জাস্ট এই থটটাকে এখানের সাথে কম্পেয়ার করতে চাচ্ছি, যে আমরা যদি এখান থেকে একটা স্প্রিং কে কল্পনা করি, যার আমরা ধরে নিলাম কোনো ম্যাস নেই, আমি জাস্ট আকর্ষণ বলটা বা সংকোচন হওয়ার ধর্মটাকে আমি কম্পেয়ার করতেছি, যে সংকোচন হতে চাচ্ছে। এই জিনিসটা যদি আমরা কম্পেয়ার করতে চাই, আমরা বলতে পারি যে স্প্রিং সম্প্রসারিত অবস্থায় আছে এবং স্প্রিংটা সংকুচিত হতে চাচ্ছে। তো যখন আমরা স্প্রিং এর ক্যালকুলেশন করি তখন কিন্তু আমরা বলে ফেলতেছি খুব ইজিলি যে আমরা যেই পরিমাণ বিভব শক্তি পাচ্ছি তা এই স্প্রিং এর মধ্যে জমা হচ্ছে। স্প্রিংটা যখন সংকুচিত হবে একটা গতিশক্তি এই বস্তু লাভ করবে, টুপ করে যাবে আসবে, এরকম দুলতে থাকবে। তো সেম কেস যখন এখানে হয়, পৃথিবী একটা বস্তুকে আকর্ষণ করে,
সেম ভাবে আকর্ষণ করতেছে। তো সেম আমরা ধরে নিতে পারতেছি যে একটা ভরহীন স্প্রিং এই বস্তুটাকে আকর্ষণ করতেছে বা স্প্রিংটা সংকুচিত হতে চাচ্ছে। তো তখন কিন্তু আমরা বলতেছি না যে এই ক্ষেত্রে বস্তু বা এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে শক্তি জমা হচ্ছে, তখন আমরা বলি যে এই বস্তুর মধ্যে জমা হচ্ছে। আসলে কিন্তু তা হচ্ছে না। হচ্ছে কি, এই সিস্টেমটার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি শক্তি জমা হচ্ছে। মিন্স পৃথিবী এবং আমাদের যে ভরের বস্তু তার মাঝখানে যে মহাকর্ষীয় ক্ষেত্র, সেই ক্ষেত্রের মধ্যে শক্তিটা জমা হচ্ছে। হ্যাঁ, শক্তি আলটিমেটলি এই বস্তুটা এটা পাবে, কারণ হচ্ছে পৃথিবীর ভর অনেক বেশি। আমরা তো একটা যে ভর নিয়ে ক্যালকুলেট করতেছি, অ্যাজ ইফ এই ডাস্টার ডাস্টার নিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, ডাস্টারের তুলনায় পৃথিবীর ভর অনেক 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 বেশি। সো আমরা যখন ডাস্টারটা ছেড়ে দিব, ডাস্টারই প্রসারণ হবে, পৃথিবীর যে মানে ডাস্টারটারই স্মরণ হবে, পৃথিবীর যে স্মরণ হবে সেটা নগণ্য বা হয়ই না অ্যাকচুয়ালি, আমরা বলে নিতে পারি, কারণ এর তুলনায় পৃথিবীর ভর অনেক বেশি। তো হ্যাঁ, আলটিমেটলি স্মরণ এটারই ঘটবে, গতিশীল এটাই হবে। বাট কথা হচ্ছে শক্তি কিন্তু এই বস্তুর মধ্যে জমা হচ্ছে না, শক্তিটা জমা হচ্ছে এইটার মাঝখানে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে। এই জিনিসটা আমি আরেকটা থট দিয়ে এক্সপ্লেন করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যদি ব্যাপারটাকে এইভাবে মেজার করি যে এইটা হচ্ছে আমার একটা 20 তলা পরিমাণ ফ্রিজ, ঠিক আছে, 20 তলা পরিমাণ একটা ফ্রিজ। তো সেই ফ্রিজের আমরা তলায় বা এখানে একটা ভরের বরফ রাখছি। ফ্রিজের টোটাল টেম্পারেচার সেম, একটা বরফ রাখছি, হ্যাঁ। তো এই বরফটাকে এখন আমরা ধরলাম, ধরে বরফটাকে আমরা উঠালাম। কতটুকু উচ্চতায় উঠালাম? হাইয়েস্ট পয়েন্টে উঠালাম। হাইয়েস্ট পয়েন্টে উঠানোর পর বরফটা এখন আমার এখানে আছে, রাইট? বরফ যদি এখানে থাকে, আমাদের নর্মাল যে রেগুলার থট বা রেগুলার আমরা যে কথার মাধ্যমে যে ভুল কথাটা বলে ফেলি, সেটা হচ্ছে যে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়। তো এই বস্তুতে যদি আসলে বিভব শক্তি জমা হয়, মিনস এই বরফটার মধ্যে যদি আসলে বিভব শক্তি জমা হয়, তাহলে কি হইতো? বরফটা আমরা এখান থেকে 20 তলা পরিমাণ উচ্চতায় উঠালাম। বরফের মধ্যে যদি কোনো শক্তি আসলেই আমরা দিই বা বরফের মধ্যে যদি আসলে কোনো শক্তি জমা হয়, কি হবে? বরফটা গলবে। অবশ্যই অবশ্যই গলবে, কারণ কোনো বস্তুকে শক্তি দিলে তার অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটবে। তো যেহেতু এটা বরফ, আমরা যদি শক্তি দেই, আমরা ধরে নিতে পারি যে তার তাপমাত্রার কিছু একটা পরিবর্তন ঘটবে বা বরফটা গলবে। সোজা কথা, মিন্স অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটবে। বাট কথা হচ্ছে, আমরা বরফটা যখন নিচতলা থেকে উপরতলায় উঠাই, বরফ কি গলে? বরফ তো গলে না। দেন গলার না গলার রিজনটা কি? না গলার রিজনটা হচ্ছে আমরা যখন বরফটাকে উচ্চতায় উঠাইছি, বরফের মধ্যে তো শক্তি জমা হয়নি। শক্তিটা জমা হয়েছে এই যে এই মাঝের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে। গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে জমা হওয়ার কারণে বরফটা গলতেছে না। হ্যাঁ, আমরা যদি এখন এই বস্তুটাকে ছেড়ে দেই, গ্র্যাভিটেশনাল ফিল্ডে থাকা বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তর হবে। কার গতি শক্তিতে রূপান্তর হবে? হ্যাঁ, বস্তুর গতি শক্তিতেই রূপান্তর হবে এবং বস্তুটা ফল করবে। নিচে যখন পড়বে তখন বিভব শক্তির পরিমাণ হবে 0 এবং গতি শক্তির পরিমাণ হবে সর্বোচ্চ। সর্বোচ্চ পরিমাণ কত? যে পরিমাণ উচ্চতায় উঠাইছিলাম সেই পরিমাণ উচ্চতায় গ্র্যাভিটেশনাল ফিল্ডে যেই পরিমাণ বিভব শক্তি জমা হয়েছিল, ঠিক সেম পরিমাণ। তো কথা হচ্ছে যে আসলে আমরা যখন ক্যালকুলেশন গুলা করি, ক্যালকুলেশন গুলো সবগুলো কিন্তু আমরা এইখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে হিসাব করতেছি, যে এখান থেকে এই মাঝের উচ্চতায় বা কোনো একটা উচ্চতায় বিভব শক্তির পরিমাণ গতি শক্তির পরিমাণ সেম, এই সেইগুলো হিসাব করতেছি। বাট আমরা যখন কথা বলি তখন কিন্তু কথায় আমরা এই কথাটাই বলি যে বিভব শক্তি জমা হচ্ছে কোথায়? বস্তুতে। বাট আসলে কিন্তু বিভব শক্তি বস্তুতে জমা হয় না। কোনো বস্তুতে যদি আসলে শক্তি জমা হইতো, তাহলে আমরা যদি ভূমি থেকে এইচ পরিমাণ উচ্চতায় বা কোনো একটা উচ্চতায় বস্তুকে উঠাতাম, বস্তুর অবস্থার কোনো একটা পরিবর্তন ঘটতো। বাট অ্যাকচুয়ালি দেখো, বস্তুর অবস্থার কিন্তু পরিবর্তন ঘটতেছে না। অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটতেছে, কারণ বিভব শক্তি জমা হয়েছে, অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটবে। বাট অবস্থার পরিবর্তনটা কি রকম ঘটতেছে? এইটা যদি আমার পৃথিবী হয় আর এইটা যদি আমার বস্তু হয় এইখানে, তো এই টোটালটা নিয়ে একটা সিস্টেম আমরা কল্পনা করতে পারি, রাইট? তো সিস্টেমটা হবে যে এই পৃষ্ঠটা নিয়ে এইখানে এইরকম একটা সিস্টেম আমরা কল্পনা করতে পারি। তো এই সিস্টেমটা এইখানে আমরা যে বস্তু, এই বস্তুটাকে যখন আমরা এইচ পরিমাণ উচ্চতায় উঠাই, এই পরিমাণ উচ্চতায় উঠাইছি, তখন কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে। বাট কার? এই বস্তুর না পৃথিবীর? বস্তুরও না পৃথিবীর না, অবস্থার পরিবর্তন ঘটছে এই সিস্টেমটা। এই সিস্টেমটা আগে এইরকম ছিল, এখন হয়ে গেছে এইরকম, তাই না? তো এই যে সিস্টেমের অবস্থার পরিবর্তন ঘটলো, সিস্টেমের অবস্থা পরিবর্তন ঘটার কারণে এই সিস্টেমটা এখন আগের অবস্থায় আসতে যাবে বা সংকুচিত হতে যাবে বা হোয়াট এভার, মিনস তার অবস্থার পরিবর্তন ঘটছে, মিনস তার মাঝে শক্তি জমা হয়েছে। তার মাঝে শক্তি জমা হওয়ার কথা মানে কি? এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই ফিল্ডের মধ্যে জমা হয়েছে। আসলে
যখন আমরা কোনো বস্তুকে ভূমি থেকে h পরিমাণ উচ্চতায় উঠাই, বা আমরা যখন কোনো অসীম থেকে একটা বস্তুকে পৃথিবীর কাছে বা অন্য কোনো বস্তুর কাছে আনি, তখন আসলে শক্তিটা বস্তুর মধ্যে জমা হয় না, জমা হয় ওই দুই বস্তুর মাঝে। মিন্স যেই দুই ভর নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি, হোক সেটা পৃথিবী বা আমার মার্কার, তো এই দুই বস্তুর গ্র্যাভিটেশনাল যে ফিল্ড, সেই ফিল্ডের মধ্যে আসলে শক্তিটা জমা হচ্ছে, শক্তিটা বস্তুর মধ্যে জমা হচ্ছে না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমরা যে বইয়ে সবসময় পড়তেছি এটা আসলে আমাদের কথার ভুল, বা হয়তো বইয়ের লেখার ভুল হতে পারে যে এরকম, বাট অ্যাকচুয়ালি মিনিংটা এইটাই, যে বস্তু এবং মানে দুইটা বস্তুর মাঝে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেই ফিল্ডে শক্তি জমা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।